আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হলো দশম শ্রেণী গণিতের অধ্যায় 14, অনুপাত, সমানুপাত এবং সদৃশতা। এই 14 অধ্যায়ের এই অনুপাত, সমানুপাত এবং সদৃশতার আমরা পার্ট 1 ক্লাস করব আজকে। তো তোমাদের নিশ্চয়ই পরীক্ষার কথা মনে আছে। তোমাদের কিন্তু এই খুব শিগগিরই একটা অবজেক্টিভ পরীক্ষা হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা অবজেক্টিভের আলোকেই আমরা করব। তো প্রথমে আমরা দেখব যে অনুপাত ও সমানুপাতের ধর্ম। এগুলি তোমরা আগেও শিখেছ অধ্যায় 11-তে। তারপরও একটু আমি তোমাদের সুবিধার জন্য এখানে একটু আলোচনা করতেছি। এখানে দেখো, 1 নম্বর ধর্ম হলো h/b = x/y এবং c/d = x/y। তাহলে এই দুইটা অনুপাত কিন্তু একই। এই দুইটা অনুপাত যদি এক হয়, সমান হয়, একই হয়, তাহলে এটা আর এটা সমান হবে। তাহলে আমরা কি বললাম, h/b = x/y এবং c/d = x/y হলে h/b সমান c/d, কারণ এটা যে অনুপাতের সমান এটাও সেই অনুপাতের সমান। তো 2 নম্বর ধর্ম h/b, এটাকে আমরা b/a লিখতে পারি। h/b কে আমরা b/a লিখতে পারি কখন? যদি a আর b সমান হয়। অর্থাৎ তাহলে h/b সমান b/a হলে, অর্থাৎ দুইটা একটা অনুপাত তার বিপরীত অনুপাতের সমান হলে দুইটা রাশি সমান হয়। এটা তখনই সম্ভব, এছাড়া এটা সম্ভব নয়। 3 নম্বর হলো ব্যস্তকরণ। h/b = x/y হলে b/a = y/x। এইটা অবশ্য তোমরা আগে অন্যভাবে দেখেছো, যেমন a/b সমান x/y। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে হয় b/a সমান y/x। এটাই কিন্তু আসলে ব্যস্তকরণ বা বিপরীতকরণ। তাহলে এটাই এখানে আমরা এই ভগ্নাংশের আকারে না দিয়ে অনুপাতের আকারে দেওয়া হয়েছে, ব্যস্তকরণ। এরপর আসতেছে আমাদের একান্তরকরণ। একান্তরকরণ হলো h/b = x/y হলে এই প্রথমটার সাথে প্রথমটা, অর্থাৎ h/x সমান এই দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা b/y। এটাকে বলা হয় একান্তরকরণ। এটা আমরা এরকম ভাবে আগে শিখেছি। এখন আমরা এদিকে অদল বদল করে দিলাম, অর্থাৎ তাহলে a/x সমান b/y, বা আমরা এদিকেও অদল বদল করতে পারি। এটাই হলো গিয়ে আমাদের একান্তরকরণ। তাহলে এরপর আসতেছে আর গুণন। এটা তোমরা সবাই জানো, আর গুণন বা বজ্র গুণন বা কোনাকুনি গুণন। অর্থাৎ দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মধ্য রাশিদ্বয়ের গুণফলের সমান। এটা হলো আর গুণন। এটা আমরা এভাবে করেছিলাম। দেখো, a/b সমান c/d যদি হয় তাহলে এই কোনাকুনি গুণ করলে যা হবে, এই কোনাকুনি গুণ করলে তাই হবে, অর্থাৎ ad সমান bc। এটাই হলো আর গুণন বা বজ্র গুণন বা কোনাকুনি গুণন। ইংরেজিতে এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আর এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো যোজন। যোজনটা এখানে আছে অনুপাতের আকারে, কিন্তু আমরা আগে এটাকে অন্যভাবে করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে। h/b সমান x/y বা x/y। তাহলে এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি, a+b/b x+y/y। এটাই হলো যোজন। এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে আমাদের এটা পাওয়া যায়। তাহলে এটা হলো যোজন। যোজন হলো লব যোগ হর বাই হর ইকুয়াল টু, এখানেও লব যোগ হর বাই হর। তাহলে যোজন। আর যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হবে বিয়োজন।
আসলে যোজনের বেলায় আমরা কি করলাম, এই দুই পক্ষের সাথে আমরা এক যোগ করেছি, এখানেও এক যোগ, এখানেও এক যোগ, তাহলে প্লাস প্লাস, এটা হলো যোজন। আর বিয়োজনের বেলায় উভয় পক্ষ থেকে এক বিয়োগ করা হয়েছে, এটা হলো বিয়োজন, তখন এখানে মাইনাস, এখানে মাইনাস। এটা কি এখানে অনুপাতের আকারে দেওয়া হয়েছে। এটা হলো যোজন, বিয়োজনটা দেখিয়েছি। আর যোজন বিয়োজন হলো এই দুইটার সমন্বয়। অর্থাৎ আমরা যদি এই বাক্যকে এই বাক্য দিয়ে ভাগ করি তাহলে আমরা যোজন বিয়োজন পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমার এরকম হয়, যোজন বিয়োজন করলে সেক্ষেত্রে যোজন বিয়োজন করলে হবে এরকম, a বাই বি সমান এক্স বাই ওয়াই। তাহলে এক্ষেত্রে হবে a প্লাস বি বাই এ মাইনাস বি সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো এটি হলো যোজন বিয়োজন, অর্থাৎ লব যোগ হর, লব বিয়োগ হর। এখানেও লব যোগ হর, লব বিয়োগ হর। এই হলো আমাদের সমানুপাতের ধর্মগুলো, যেগুলি আমরা 11 অনুশীলনীতে আমরা করেছি। তো এখানেও তোমাদের এগুলি একটু আলোচনায় আছে এবং উপপাদ্যের মধ্যেও এগুলি প্রয়োগ করা যায়। তো সেগুলি আমরা দেখব এখন। এখন আমরা এই উপপাদ্যের আলোচনায় যাওয়ার আগে আমরা দুইটা ধারণা, সমানুপাতের জ্যামিতিক সমানুপাতের দুইটা ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। আমরা দুইটা জ্যামিতিক চিত্র লক্ষ্য করি। এ বি সি আর ডি ই এফ। এখানে আমরা ধরে নিলাম এই উচ্চতাটা, এটা হলো এ এম, আর এই উচ্চতা হলো ডি এন। এখন আমরা উচ্চতাটাকে একই ধরলাম এইচ, আর এই যে ভূমি বিসি, এখানে ভূমি হলো ইএফ। এই বিসি ভূমি আর ইএফ ভূমি ভিন্ন ভিন্ন, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে উচ্চতা সমান কিন্তু ভূমি ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের এরকম হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এইচ। আবার যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ সমান হাফ ইন্টু ভূমি হলো ইএফ ইন্টু উচ্চতা এইচ। এখন যদি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এরকম হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ভাগ ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ সমান, এখানে হবে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, এখানে হবে হাফ ইন্টু ইএফ ইন্টু এইচ। যদি এইচ এইচ আমরা কেটে দেই আর হাফে হাফে যদি কেটে দেই তাহলে আমার এখানে থাকতেছে কি বিসি হইল ইএফ। তাহলে তার মানে কি যে ক্ষেত্রফলের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাত, ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তার মানে কি, তার মানে হলো তাহলে এই ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। তাহলে আমরা যদি এই উচ্চতা একই ধরি তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ভূমি পরস্পর সমানুপাতিক। আর সমানুপাতিক জিনিসটার অর্থ হলো এই যে ভূমি বাড়ালে ক্ষেত্রফলও বাড়বে, ভূমি কমালে ক্ষেত্রফলও কমবে, যেহেতু উচ্চতা একই আছে। আবার দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বাড়াই
যেহেতু উচ্চতা একই আছে তাহলে ভূমি বাড়বে, আবার যদি ক্ষেত্রফল কমাই তাহলে উচ্চতা যেহেতু একই আছে তাহলে ভূমিও কমে যাবে। তাহলে একটার বৃদ্ধিতে সমান সমান অনুপাতে আরেকটা বৃদ্ধি পায়, বা একটা হ্রাস পেলে সমান অনুপাতে অপরটা হ্রাস পায়। এই যে সম্পর্কটা, এটাকেই বলা হয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা জিনিসটা এরকম ধরতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয় আর আমার এই ভূমি যদি বি হয়, তাহলে এই সম্পর্কটা আমরা প্রকাশ করতে পারি যে ক্ষেত্রফল এ ভেরিস অ্যাজ বি, বা এ সমানুপাতিক বি। অর্থাৎ তাহলে বি বাড়লে এ বাড়বে, ভূমি বাড়লে ক্ষেত্রফল বাড়বে, ভূমি কমলে ক্ষেত্রফল কমবে। ভূমি যদি আমরা দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে, ভূমি যদি আমরা 4 গুণ করি তাহলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে। এটাই হলো সমানুপাতিকের যেই সম্পর্কটা সেটা। তাহলে আমরা কি দেখলাম যে উচ্চতা যদি একই থাকে তাহলে ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। আবার একইভাবে যদি ভূমি একই থাকে তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম হবে এই ক্ষেত্রফল সমানুপাতিক উচ্চতা এইচ। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ ইকুয়াল টু কেবি। এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ তাইলে আমাদের এ বাই বি কেবি, অর্থাৎ এ বাই বি সমান হলো কে। এই ক্ষেত্র এরকম হবে, অর্থাৎ তাহলে ক্ষেত্রফল আর ভূমি যদি আমরা প্রতি ক্ষেত্রে অনুপাত নেই তাহলে একটা ধ্রুব রাশি আসবে। এটাই হলো সমানুপাতিকের অর্থ। তো যাই হোক, তো এই দুইটা ধারণা যে ভূমি সমান হলে ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক, আবার ক্ষেত্রফল উচ্চতা সমান হলে ক্ষেত্রফল আর ভূমি পরস্পর সমানুপাতিক, এই ধারণাগুলি আমাদের কাজে লাগবে। আমরা এবার উপপাদ্য 28 নিয়ে একটু আলোচনা করব। 28-এর প্রমাণটা আমরা একটু হালকা আলোচনা করব, বেশিরভাগ আলোচনা করব অবজেক্টিভ নিয়ে। তো এখানে দেখো উপপাদ্য 28টা কি আছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা ধরে নিলাম ত্রিভুজটা এবিসি। তো এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা হলো ডি। এই ডি সরল রেখাটা এবি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। আবার এবি এবং এসি এর বর্ধিতাংশদ্বয়কে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে যে আমাদের এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এটা আমার প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা এভাবে উল্লেখ না করে এভাবে বলতে পারে যে এডি ইজ টু ডিবি সমান এ ইজ টু ইসি। এটা একই জিনিস, এখানে ভগ্নাংশ আকারে, এখানে অনুপাত আকারে। এখন এটার প্রমাণ তো তোমাদের বইয়ে আছেই। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে, এটার সাথে এটার যে অনুপাত, এটার সাথে এটার একই অনুপাত। আবার এই চিত্রে এডি হলে সম্পূর্ণটা, তাহলে এই সম্পূর্ণটার সাথে আমার এডি এর সাথে ডিবি এটার অনুপাত, আবার এখানে সম্পূর্ণটার সাথে এটার অনুপাত। তাহলে এই জিনিসগুলি এখন আমি একটু অবজেক্টিভের জন্য আলোচনা করব। আপনি খেয়াল করে দেখো, আমরা এই চিত্রটা আপাতত অফ রাখি, আমরা এই চিত্র দিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করো এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে এই অংশ আর এই অংশ যে অনুপাত
এই অংশ আর এই অংশ অনুপাতের মান একই। অর্থাৎ তাইলে এখানে কি করলো, সমানুপাত গঠন করলো। এটা আর এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, এখানে একটা সমানুপাত গঠন করলো। এখন এই চারটা অংশের মধ্যে, অর্থাৎ এই চারটা রাশির মধ্যে এই যে কোনো তিনটা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা বের করা যায়। তাহলে এরকম একটা ত্রিভুজের যদি এই সমানুপাতের বাহুগুলোর অংশ যদি সমানুপাতিক আকারে থাকে, তাহলে যে কোনো তিনটা অংশ দেওয়া থাকলে আরেকটা অংশ বের করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এডি বের করতে হবে, এই তিনটা দেওয়া আছে। তাহলে এডি সমান কি হবে, এই বাই সি ইন্টু ডিবি। অর্থাৎ এটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে আমার এডিটা বেরিয়ে যাবে। আবার যদি আমি এইটাকে যদি আমি ইসি দিয়ে গুণ করি তাহলে আমার কি হবে, আমার এই বেরিয়ে যাবে। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা রাশি আমরা বের করতে পারবো। অর্থাৎ তাহলে এটাকে আমরা সহজভাবে কিভাবে নিতে পারি, সহজভাবে নিতে পারি এভাবে যে আমরা যদি বজ্র গুণন করি তাহলে এখানে হয় এডি ইন্টু ইসি সমান এই ইন্টু ডিবি। এই প্রমাণটা কিন্তু এভাবে না এসে এইভাবেও আসতে পারে, আবার অনুপাত আকারেও দিতে পারে। তাহলে এখন দেখো, যদি আমার এটা বের করতে হয় তাহলে আমি ইসি দিয়ে ভাগ করব, আর যদি এটা বের করতে হয় তাহলে এই গুণফলকে এডি দিয়ে ভাগ করব, আবার যদি এটা বের করতে হয় তাহলে এই গুণফলকে আমি এটা দিয়ে ভাগ করব, আবার এটা বের করতে হলে এই গুণফলকে এই দিয়ে ভাগ করব। এইভাবে আমরা এই সমানুপাতের যেই চারটা রাশি দেওয়া আছে বা চারটা অংশ দেওয়া আছে সেগুলির যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। এখন প্রশ্ন হলো এটা থেকে আমরা আর কি পাই। আমি যদি এইটাকে যোজন করি তাহলে কি দাঁড়ায়, এডি প্লাস ডিবি ডিবি সমান এই প্লাস ইসি ডিভাইডেড বাই ইসি। এটা যোজন তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা হলো যোজন। এখন তুমি যদি এডি আর ডিবি যোগ করো, এডি আর ডিবি যোগ করলে কি পাওয়া যায়, এবি, এবি বাই ডিবি সমান এখানে আসতেছে আমাদের এসি বাই এসি। তাইলে আমার এই যে যে চিত্রটা, এ বি সি ডি ই, তাহলে এখানে আমার এখন অনুপাতটা কার সাথে হইলো, এই সম্পূর্ণটার সাথে এটার অনুপাত, এই সম্পূর্ণটার সাথে এটার অনুপাত। তাহলে দেখা গেল যে আগের উপপাদ্যটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারবো। বা অনুপাত আকারে এ বি ইস টু ডিবি সমান এসি ইস টু ইসি, এটাও প্রমাণ করতে পারবো। বা বজ্র গুণন আকারে এ বি ইন্টু ইসি, এ বি ইন্টু ইসি সমান এসি ইন্টু ডিবি, এটাও আমরা প্রমাণ করতে পারব। আবার ঠিক একইভাবে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমরা পেলাম এবার সম্পূর্ণটার সাথে এই অংশের অনুপাত। এবার আমরা একটু বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি হবে, ডিবি বাই এডি সমান ইসি বাই এই। এবার যদি আমরা আবার যোজন করি তাহলে কি হবে, ডিবি প্লাস এডি বাই এডি সমান
ইসি প্লাস এই বাই এই। এখন এই দুটাকে যদি যোগ করি তাহলে আমার কি পাওয়া যায়? এবি। এবি বাই এডি সমান এসি বাই এই। এখন এটাকে আমি অনুপাতের আকারেও লিখতে পারবো, আবার বজ্রগুণন করেও লিখতে পারবো। তাহলে এইবার কি দাঁড়ালো? এবার এই সম্পূর্ণটার সাথে এইটার অনুপাত, এই সম্পূর্ণটার সাথে এটার অনুপাত, এ বি সি ডি ই। তাহলে আমার কি হলো? এ বি এর সাথে এডির অনুপাত। এটার মধ্যে কি ছিল? এ বি এর সাথে বিডি এর অনুপাত। আর এটার মধ্যে কি ছিল? এডি এর সাথে ডিবি এর অনুপাত। অর্থাৎ তাইলে আমি যদি এইটাকে প্রমাণ করতে পারি তাহলে যোজন করলে হবে এইটা, আর বিপরীতকরণ করে যোজন করলে হবে এইটা। আর যদি আমরা এইটা এটা থেকে করতে চাই তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এখান থেকে বিয়োজন করতে হবে। বিয়োজন করলে আমরা তখন এই সম্পর্কটা পেয়ে যাব। কারণ আমরা যখন এডি থেকে আমরা বিডি বিয়োগ দিব তখন এবি পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বিয়োজন করব, আবার বিপরীতকরণ করে বিয়োজন করলেও আমরা এরকম সম্পর্ক পাবো। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই উপপাদ্যটার প্রমাণটা ভালো করে শিখি তাহলে এখান থেকে আমরা আরো অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে পারব এবং প্রমাণও করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি কি পারবো আমরা একটু দেখি। আমরা একটা প্রমাণ করতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই এসি। আরেকটা করতে পারবো এই সম্পূর্ণটার সাথে এটা, অর্থাৎ তাহলে এবি বাই ডিবি সমান এসি বাই এসি। আবার কোনটা করতে পারবো? সম্পূর্ণটার সাথে এবি বাই এডি সমান এসি বাই এই। তাহলে এটা হলো বইয়ের প্রমাণ। এটা পাইলে আমরা যোজন করে এটা পাই, আবার এটাকে বিপরীতকরণ করে যোজন করলে এটা পাই। আবার ইচ্ছা করলে আমরা এটাকে এইভাবে না লিখে অনুপাত আকারেও লিখতে পারি। যেমন এখানে অনুপাত আকারে লিখলে কি হবে? এডি ইস টু ডিবি সমান এই ইস টু ইসি। এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে হবে এরকম এবি ইস টু ডিবি সমান এসি ইস টু ইসি। এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে কি হবে? এবি ইস টু এডি সমান এসি ইস টু এই। তাহলে এখানে আমরা কয়টা প্রমাণ শিখলাম? এই তিনটা, অথবা এই তিনটা একই জিনিস। কারণ এটা একই জিনিস, এটা পাইলে এটা পাওয়া যায়, এটা পাইলে এটা পাওয়া যায়, এটা পাইলে এটা পাওয়া যায়। আবার যদি আমি বজ্রগুণন আকারে লিখি তখন এরকম হবে এডি ইন্টু ইসি সমান এই ইন্টু ডিবি। এটাকে যদি বজ্রগুণন আকারে লিখি তাহলে হবে এবি ইন্টু ইসি সমান এসি ইন্টু ডিবি। এটাকে যদি বজ্রগুণন আকারে লিখি তাহলে হবে এবি ইন্টু এই সমান এসি ইন্টু এডি। তাইলে এভাবে আসলেও আমরা প্রমাণ করতে পারবো, এভাবে আসলেও প্রমাণ করতে পারবো, এভাবে আসলেও প্রমাণ করতে পারবো। তবে এখানে এখন মূল কাজটা হলো আগে এইটার প্রমাণটা ভালো করে শেখা। আর এটার প্রমাণটা বইয়ে একদম স্পষ্ট করে দেওয়া আছে, এটা আর বোঝানোর তেমন কিছুই নাই। কাজে তোমরা এই প্রমাণটা শিখলে এই এতগুলি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এমনকি তোমাদের
এই সম্পর্ক থেকে যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটাও বের করতে পারবে। এইভাবে আমরা এই 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 একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ যদি আলাদা আলাদা পরিমাণ দেওয়া থাকে তাহলে এই অংশটা কত সেটা আমরা বের করতে পারবো। এইখানে এই যে এই জিনিসগুলি এগুলো হলো অনুসিদ্ধান্ত। এটা হলো এই দুটো হলো এই উপপাদ্যের অনুসিদ্ধান্ত। এখন এটার বিপরীত একটা উপপাদ্য আছে। এখানে তো বলা হয়েছে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। আর এর বিপরীত হলো যদি সমান অনুপাতে বিভক্ত করে তাহলে ওই রেখাটা যেটা সমান অনুপাতে বিভক্ত করে সেটা অপর বাহুর সমান্তরাল। এটা হলো আমাদের কি উপপাদ্য 29, যে কোনো সরলরেখায় একটি ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। অর্থাৎ তাহলে এটার একটা বিপরীত প্রতিক্রিয়া উপপাদ্য আছে, সেটা হলো উপপাদ্য 29। এটাও তোমরা শিখবে। আর আরেকটা হলো তোমাদের আরেকটা উপপাদ্য 30, এটাও আমরা আলোচনা করব একটু। এটা আলোচনা করতে গেলে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক আমরা একটু চিত্রটা এঁকে দেখাই। ধরে নিলাম একটা ত্রিভুজ এ বি সি। এই কোণের অন্তর্দ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে বিভক্ত হবে, অন্তর্দ্বিখণ্ডক। তাহলে আমরা ধরে নিলাম অন্তর্দ্বিখণ্ডকটা এডি, এটা হলো এডি। এখন এই এডি কি করবে? এডি অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে, তাহলে এই যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুকে কি করবে? কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ তাহলে কোণ সংলগ্ন বাহু কোনটা আছে? এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এই রেখাটা, এই অন্তর্দ্বিখণ্ডকটা এই বিপরীত বাহুকে একটা অনুপাতে ভাগ করে। কোন অনুপাতে? এইটার যে অনুপাত এখানেও সেই অনুপাত। অর্থাৎ তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বিডি ইজ টু ডিসি সমান হলো গিয়ে এ বি বা বিএ ইজ টু এসি, বিএ ইজ টু এসি, বিএ বা এ বি ইজ টু এসি। অর্থাৎ তাহলে এটা হলো অন্তর্দ্বিখণ্ডক। তাহলে এটার সাথে এটার যে অনুপাত, এটার সাথে এটারও সেই অনুপাত। আবার যদি আমরা এইভাবে করি, এভাবে ভাগ করি, তাহলে এটা ইজ টু এইটা সমান এটা ইজ টু এটা। এভাবে আমরা এখান থেকেও অন্তর্দ্বিখণ্ডক কাকে ভাগ করে? বিপরীত বাহুকে। কোন অনুপাতে? কোণের সাথে লাগানো যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর অনুপাতে বিভক্ত করে। কাজে এখান থেকেও আমরা যদি এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটার যে কোনো তিনটা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা বের করা যাবে। যেমন ধরো এটা 4, এটা 3, এটা হলো 2, তাহলে এটা কত? এটা x ধরলাম আমরা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে x is to 2 মানে x/2 সমান 4/3। তাহলে x সমান কি? 4/3 ইন্টু 2 সমান হলো 8/3। এইভাবে আমরা যে কোনো একটা অংশের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এই গেল আমাদের উপপাদ্য 30। এরপরে আমাদের 31 আর একটা উপপাদ্য আছে। 31টা হলো 30-এর বিপরীত। 31টা হলো 30-এর বিপরীত। তো এইভাবে আমরা এই 14-1-এর যে এগুলো আছে অনুশীলনীর
জ্যামিতিগুলি সেগুলো তোমরা করতে পারবে। আর এখান থেকে বিভিন্ন অবজেক্টিভের উত্তরও তোমরা দিতে পারবে, কিন্তু এই উপপাদ্যগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এক জায়গায় আমরা আবার দেখি যে উপপাদ্য 28-এ বলছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। আবার ঠিক এটার বিপরীত একটা উপপাদ্য আছে, সেটা হলো উপপাদ্য 29। আর উপপাদ্য 30 হলো ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর এটার বিপরীত হলো উপপাদ্য 31। আর উপপাদ্য 28-এর দুইটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলো 28 থেকে কিভাবে পাওয়া যায় যোজন করে বিয়োজন করে সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। কাজে এখান থেকেও যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা সেগুলির উত্তর দিতে পারবে। আর আরেকটা অনুসিদ্ধান্ত আছে যে যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ধরো এই বাহুটা আছে, এই বাহুটার মধ্যবিন্দু ধরো ই বা ডি, এই মধ্যবিন্দু দিয়ে যদি আমি এই বাহুর সমান্তরাল করে একটা রেখা আঁকি, তাহলে এই রেখাটা এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা 2 হলে এটাও 2 হয়। যদি এই দুইটা সমান থাকে, অর্থাৎ এটা যদি মধ্যবিন্দু হয়, এটা যদি মধ্যবিন্দু হয় আর এই দুইটা যদি সমান্তরাল হয়, তাহলে এই দুইটা সমান হলে এই দুইটাও সমান হবে। সেটা কিন্তু আসলে আমাদের ওই ইসের মতোই, ওই যে উপপাদ্য 28 থেকে আমরা এটা পাইতে পারবো, কারণ এই দুইটা সমান হলে এই দুইটাও সমান হবে। আবার যদি আমরা এদিক দিয়ে না আঁকা, যদি আমরা এদিক দিয়ে আঁকতাম, তাহলে আবার এটা সমান হতো। এইভাবে আমরা এখান থেকেও আমরা অবজেক্টিভের উত্তর দিতে পারবো। কারণ ধরো এটা সমান দেওয়া আছে, আবার এটা দেওয়া আছে, তাহলে এটা কত, এটা যত এটাও ততই। ওইভাবে আমরা এখান থেকে অবজেক্টিভের উত্তর করতে পারবো। তাহলে আজকে আমাদের পার্ট 1-এ আমাদের আলোচনা এতটুকুই থাকবে। আশা করি এখান থেকে যে কোনো অবজেক্টিভের উত্তর তোমরা দিতে পারবে। মনে রাখতে হবে যে যদি দুইটা ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে ক্ষেত্রফল ভূমি পরস্পর সমানুপাতিক। আবার যদি ভূমি একই হয় তাহলে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল আর উচ্চতা পরস্পর সমানুপাতিক। এই ধারণা দিয়েই আমরা উপপাদ্য 28টা কিন্তু প্রমাণ করব। তা আজকে এ পর্যন্ত রইল। যাওয়ার আগে তোমাদের একটা পরামর্শ থাকবে, সেটা হলো যে আমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলব। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা মাদককে না বলবো। কারণ একটা পরিবারে একজন যদি মাদক সেবী থাকে তাহলে সেই পরিবারটা ধ্বংসের জন্য ওই একজনই যথেষ্ট। আর এই পরিবারে যদি মাদক সেবী থাকে তাহলে সেই পরিবারে কখনোই শান্তি আসবে না, কখনোই সমৃদ্ধি আসবে না, পরিবারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কাজে আমরা মাদককে না বলবো। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সিগারেটটা ধূমপানটাও এক ধরনের মাদক সেবনের মতো। কাজেই আমরা ধূমপানকে না বলবো, মাদককেও না বলবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।